হ্যালো, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখছিলাম আমাদের কিভাবে আমরা পুরো এনভায়রনমেন্টটা সেটআপ দেব ওয়েব ডিজাইনের এবং ওয়েব ডিজাইন কি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে মূলত আমরা আলোচনা করব HTML। HTML কে তৈরি করছেন, কিভাবে কাজ করে, আমরা কিভাবে HTML ব্রাউজারে রান করব এবং ট্যাগ কি, এলিমেন্টস কি, এমটি এলিমেন্টস কি, অ্যাট্রিবিউটস কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসেন, এখানে আছে HTML কে। আসলে আমরা একটু জানি HTMLটা আসলে কি। HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা ওয়েব পেজ তৈরি করি। তো এটার ফুল মিনিংটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যদি একটু উদাহরণ দেই, ধরেন এই যে ওয়েবসাইটটা একটা প্রোগ্রামিং হিরো একটা ওয়েবসাইট। আপনি যে এই যে টেক্সট দেখতেছেন, লেখা দেখতেছেন, এটা কি দিয়ে তৈরি করছে? HTML দিয়ে তৈরি করছে। এই যে টেক্সটটা দেখতেছেন, এটা হচ্ছে কি HTML দিয়ে তৈরি করছে। আমি একটু মার্কটা নিয়ে আসি। আচ্ছা, তো HTML এই যে এখানে দেখেন একটা বাটন আছে, এনরোল করুন, এটা একটা HTML দিয়ে তৈরি করা হয়েছে। তো অর্থাৎ এই ওয়েবসাইটে কোন জায়গায় কি হবে, কোন ধরনের বাটন হবে, কোন টেক্সট হবে, কি আইকন হবে, এগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে? HTML দিয়ে, অর্থাৎ স্ট্রাকচার। অর্থাৎ ওয়েবসাইটের পুরো স্ট্রাকচার, কোন প্যারায় কি হবে না হবে, এগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে? HTML দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে HTML হলো একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে কি হয়? একটা ওয়েবসাইটের ওয়েব পেজ তৈরি করা হয়। তো ওয়েব পেজ কোনগুলো? এই যে একটা ওয়েবসাইট, এগুলো হচ্ছে ওয়েব পেজ। আমরা আগের ক্লাসে এগুলা, প্রিভিয়াস ক্লাসে জানছিলাম এগুলো কি। তো আমরা দ্বিতীয় হচ্ছে HTML কে তৈরি করছে, আমরা যদি একটু জানার চেষ্টা করি HTML কে তৈরি করছে। HTML তৈরি করা হচ্ছে টিম বার্নার্স-লি, যে 1991 সালে HTML1 লঞ্চ করে। কি লঞ্চ করে? HTML1 কে তৈরি করছে? সেটা হচ্ছে টিম বার্নার্স-লি 1991 সালে। বর্তমানের যেটা লার্জ সংস্করণ, সেটা হচ্ছে HTML5। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু জানার চেষ্টা করি আসলে HTML কিভাবে কাজ করে, তো তার জন্য আমাকে দুইটা কাজ। প্রথমে আমরা এটা জানি আসলে আমাদের ব্রাউজারে কিভাবে রান করবো, এটা একটু আমরা জানি। তারপর আমরা জানবো HTML কিভাবে কাজ করে। আমি যদি এটা নিচে দিয়ে দেই, তাইলে সিকোয়েন্স হবে আর কি। তাহলে আমরা দিলাম। তো আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে HTMLটা রান করব, তো তার জন্য আমাদের কি করতে হবে? HTML রান করার জন্য আমরা প্রথমে আমাদের যে দিস পিসি আছে এর ভিতরে যাব। এই যে দিস পিসিতে যাব, এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা ড্রাইভের ভিতরে যাব। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ধরেন আমি একটা ফোল্ডার তৈরি করতেছি, HTML দেয়া। আচ্ছা, HTML দিয়ে তৈরি করছি এবং এই HTML ভিতরে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। যে ফাইলটা হচ্ছে টিএক্সটি ফাইল এবং এই ফাইলটা হচ্ছে index.html একটা ফাইল। তো আমরা কীভাবে তৈরি করব? তো আমরা আবার রাইট বাটন ক্লিক করব, নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্টস তো আসছে। এখান থেকে আমরা এই যে পুরো লেখাটা অর্থাৎ ডট টিএক্সটি সহ আমরা রিমুভ করে দেব। তো আমরা এখানে কি লিখি? ইন্ডেক্স, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমরা কি লিখি? ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখলাম। তাহলে এটা কি হলো? আমাদের একটা ওয়েব পেজ। তো এটা যদি আমরা এখন ব্রাউজারে রান করতে চাই, ধরেন আমাদের এই ব্রাউজারে রান করতে চাই, তাহলে আমরা কি করব? এই যে আইকনটার উপর আমরা ডাবল ক্লিক করব। তাহলে হচ্ছে কি আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের ব্রাউজারে চলে আসছে। তো এখন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমরা কোড লিখতে চাই, অর্থাৎ রান করতে চাই। কীভাবে কোডটা লিখব? আমরা গত ক্লাসেও দেখছিলাম দুইটা ওয়েতে আমরা এটা ওপেন করতে পারি। একটা হচ্ছে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে ওপেন ওয়েথ, এখান থেকে আমরা বিহেস করে যাইতে পারি। অথবা আমরা কি করতে পারি? এখানে একটা সার্চ বার আছে, এখানে আমরা লিখতে পারি সিএমডি। লেখার পর এখানে দেখেন একটা টার্মিনাল চলে আসছে। আপনি এখানে যদি লেখেন কোড স্পেস ডট এন্টার করেন, তাহলে কি হলো? আমাদের HTML যে পেজটা আছে নতুন তৈরি করছি, এই পেজটা আমরা এখানে ওপেন করতে পারছি, তাই না? তো এখানে যদি আমরা একটা ট্যাগ লিখি, ধরেন H1 লিখলাম। আমরা যদি লিখে সেভ দেই, কন্ট্রোল-S দিয়া, কি দিয়া? কন্ট্রোল-S দিয়ে সেভ দেই। আর আমাদের এই যে index.html আমরা যদি রিফ্রেশ দেই, তাহলে হচ্ছে কি আমাদের লেখাটা চলে আসছে। তাহলে আমরা থার্ড কাজটা করতে পারলাম। যে আমরা ওই ব্রাউজারে কিভাবে রান করব। তো এখন আসেন ওয়েবসাইটের HTML কিভাবে কাজ করে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। আমরা এটাকে একটু সাইডে করে রাখি, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো HTML মূলত কাজ করে হচ্ছে একভাবে, সেটা হচ্ছে একটা ট্যাগ। এই যে ট্যাগ, যে H1, এটা কি একটা ট্যাগ। এই ট্যাগের কি থাকে? একটা ওপেনিং থাকে। তো ওপেনিংটা হয় কিভাবে? এটা হচ্ছে আপনি যদি লেফট অ্যাঙ্গেল দেন, শিফটে ক্লিক করে লেফট অ্যাঙ্গেল, ধরেন H1 লিখলেন এবং রাইট অ্যাঙ্গেল,
তাহলে দেখেন দেওয়ার সাথে সাথে দেখেন আমার H1 এর সাথে সাথে আরেকটা H1 এখানে তৈরি হয়ে গেছে, তাই না? তো এইটার H1 এর পাশে দেখেন একটা স্ল্যাশ আসে, তাহলে হচ্ছে তাহলে বুঝলাম এই HTML এটা কি ওপেনিং একটা ট্যাগ এবং হচ্ছে এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ, মানে হচ্ছে এই যে সামনে যে স্ল্যাশটা দেওয়া এটা মানে হচ্ছে আমাদের কি এটা একটা ক্লোজিং ট্যাগ। অর্থাৎ এই দুই ট্যাগের মাঝখানে আমরা যে ব্রাউজারে যেটা দেখাইতে চাই, দেখেন এখানে যে লেখা আছে লরেম, আমরা যদি আমি আমার নাম লিখে দেই এবং Ctrl+S দেই এবং এখানে রিফ্রেশ দেই, তাহলে চলে আসছে না? তার মানে হচ্ছে আমি H1 এবং H2 এর মাঝখানে যাই লিখবো সেটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের যে আমি যে নতুন ওয়েব পেজে তৈরি করেছি সেখানে চলে আসবে। তাহলে আমি আরও একটা জিনিস বললাম, সেটা হচ্ছে একটা ট্যাগের কি থাকে, একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে, তাই না? তাহলে হচ্ছে একটা ওয়েবসাইটে HTML ট্যাগগুলো আসলে এইভাবে কাজ করে। আমরা যদি আরও ডিপলি একটু বোঝার চেষ্টা করি যে ট্যাগ আসলে জিনিসটা কি। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ট্যাগ হলো একটি বিশেষ কিওয়ার্ড যার মাধ্যমে লেখা হয় ওয়েব ব্রাউজারকে বলে দেওয়া হয় কীভাবে কন্টেন্ট প্রদর্শন হবে। অর্থাৎ ট্যাগ হলো একটি বিশেষ কিওয়ার্ড। ধরেন এই যে একটা আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, এর ভিতরে যদি আমি পি ট্যাগ লিখি এবং এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল দিলাম। তো এখন দেখেন এটা কি একটা বিশেষ কিওয়ার্ড না? যে পি একটা বিশেষ কিওয়ার্ড না? এর মধ্যে আমি কি দেখাইতে চাই, অর্থাৎ ব্রাউজারে কি দেখাইতে চাই, প্রদর্শন করতে চাই, সেটা যদি আমরা এখানে লিখে দিই, ধরেন আমি আবার আমার নাম লিখে দিচ্ছি এবং Ctrl+S দিয়ে এটা যদি রিফ্রেশ করি তাহলে চলে আসছে। অর্থাৎ ট্যাগ হলো একটি বিশেষ কিওয়ার্ড যা অ্যাঙ্গেল ব্র্যাকেট, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয় এবং ওয়েব ব্রাউজারকে আমরা বলে দেই যে তুমি এই ব্রাউজারে কি দেখাবা। এটা হচ্ছে মূলত একটা ট্যাগ। তো আমরা দেখলাম H1 একটা ট্যাগ, তারপর H1 এর আরও কিছু ট্যাগ আছে, ধরেন H2 একটা ট্যাগ, ধরেন আমি H2 লিখলাম, দেখেন তারপর হচ্ছে H1 আরও ট্যাগ আছে, H3 আছে এবং 4 আছে, তাই না? এরকম 6 পর্যন্ত এই যে ট্যাগ আছে, ঠিক আছে? দেখেন প্রথমটা বড়, তারপর একটা ছোট, তারপর একটা ছোট, এরকম আরও ট্যাগ আছে দুইটা, ধরেন H5 আর একটা ট্যাগ আছে H6। আমি এখন Ctrl+S দিয়ে সেভ দিই, এটা রিফ্রেশ দিই, দেখেন সিরিয়ালে সবগুলো চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম আসলে ট্যাগ কিভাবে কাজ করে বা ট্যাগ কি, এবং ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ বুঝলাম। আচ্ছা, এখন আমরা একটু বুঝবো, সেটা হচ্ছে আমরা যদি আমাদের ডকশিটে চলে যাই, সেটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস কি? এলিমেন্টস হলো ওয়েব পেজের একটি দৃশ্য সম্পূর্ণ একটি অংশ। ধরেন এই যে আমরা যে দেখতেছি যে তামিম তামিম তামিম, এটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টটা কীভাবে তৈরি হয়, আমি যদি একটু নিচে যাই, ধরেন পি ট্যাগ আমি নিলাম। তো আমরা জানি এখন পি ট্যাগের এটা ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। তো এই ওপেনিং ক্লোজিংয়ের মাঝখানে যে লেখাগুলো হয়, এই যে ওপেনিং ক্লোজিংয়ের মাঝখানে যে লেখাগুলো হয়, পূর্ণাঙ্গ এই যে লেখাটা এবং ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত যে লেখাটা হয়, এটাকে আমরা বলি হচ্ছে এলিমেন্টস, ঠিক আছে? তো আমরা বুঝলাম কি যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে কন্টেন্ট বা লেখাটা থাকে এবং এই পুরো ট্যাগটা মিলাই হচ্ছে কি একটা এলিমেন্ট। ক্লিয়ার? তো এখন দেখেন আমাদের আরেকটা জিনিস আছে এমটি এলিমেন্টস কি? এমটি এলিমেন্টটা হচ্ছে যে ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, যে ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, সেটা হচ্ছে এলিমেন্ট ট্যাগ। যেমন আমি একটা ট্যাগ নিতে পারি, ধরেন এ ট্যাগ, কি নিলাম? এ ট্যাগ নিলাম, সরি এ ট্যাগ না, আমরা যাতে একটা ট্যাগ নেই সেটা হচ্ছে আইএমজি ট্যাগ নিলাম। তো এই ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ আছে নাই, দেখেন আইএমজি ট্যাগের মধ্যে কি ক্লোজিং কোনো ট্যাগ নেই, এটা হচ্ছে আইএমজি ট্যাগ। তো দেখেন আপনি যদি এখানে সরি এখানে না, এখানে যদি রিফ্রেশও দেন তাহলে কি কোনো কিছু আসছে না? আসে নাই।
তো কোনো যে ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না সেটাকে আমরা হচ্ছে বলি কি এমটি এলিমেন্টস। ঠিক আছে, এমটি এলিমেন্টস কি, যে যে ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না সেটা হচ্ছে এমটি এলিমেন্ট। তাহলে আমরা এই ট্যাগগুলো কেন ব্যবহার করি? এই ইমেজ ট্যাগটা আমরা হচ্ছে ব্যবহার করি আমাদের ইমেজ দেখানোর জন্য। তো সেটা কীভাবে দেখাই? আমরা যদি এখানে লিখি এসআরসি, এসআরসি মানে হচ্ছে সোর্স। এখন বলতে পারেন যে আবার এই মাঝখানে যে আমরা এটা কি লিখছি, এটা হচ্ছে আমাদের এলিমেন্টস। এটা কি আমাদের এই যে ইমেজটাকে এলিমেন্টস, সরি এলিমেন্টস না, অ্যাট্রিবিউটস। যে আমি এই ইমেজটাকের মধ্যে আরও একটা এক্সট্রা এসআরসি, এসআরসি হচ্ছে একটা অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটসটা কি, আমরা ট্যাগের আরও কিছু বৈশিষ্ট্য বলে দিতে পারি যে ভাই তোমার ট্যাগটা এরকম হবে। তো অতিরিক্ত ইনফরমেশন, যে এসআরসি মানে কি, আমরা ইমেজটাকে বলে দিতে পারি ভাই এসআরসি মানে হচ্ছে সোর্স, তুমি আমার এখানে একটা ইমেজ দেখাও। আমি যদি একটা ইমেজ দেখাইতে চাই, আমি একটা ইমেজ নিয়ে আসি, তাহলে এই ইমেজটাই আমি হচ্ছে আমার ব্রাউজারে দেখাইতে চাই। তাহলে কী করবো, আমি ইমেজটা সিম্পলি কপি করব, আমি যেখানে HTML বানাইছিলাম এখানে আসবো, এখানে এসে ইমেজটা পেস্ট করে দেবো এবং আমি হচ্ছে ইমেজটা একটু রিনেম করে নেই, তাহলে হচ্ছে দেখতে সুবিধা হবে। তাই IMG শুধু লিখে দিলাম। তাহলে এসআরসি মানে হচ্ছে সোর্স। তাহলে এটা হচ্ছে অতিরিক্ত একটা অংশ। আমি ইমেজটাকে বলে দিতেছি যে এই যে এসআরসি থাকবে, এসআরসির মধ্যে যে ইমেজটা থাকবে তুমি এটা ব্রাউজারে দেখাও। যাতে আমি দেখাই ইমেজ, Ctrl+S দেই এবং এখানে রিফ্রেশ, দেখেন ইমেজটা আমাদের ব্রাউজারে শো করতেছে। এবং আমি যদি এইটাকে আরও একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে অল টেক্সট, ধরেন ইমেজ, আমি ইমেজ বলে দিছি। তো অল টেক্সটটা হচ্ছে অল্টারনেটিভ একটা টেক্সট। তো এই অল টেক্সট আমরা দেই হচ্ছে যে কোনো কারণে ইমেজটা যদি আমার ব্রাউজারে লোড না হয়, ধরেন ইমেজটা সোর্সটা আমি কেটে দিয়েছি, লোড না হয়, সেক্ষেত্রে ও আমাকে একটা আইকন দেখাবে এরকম যে এখানে একটা ইমেজ আছে যার নাম হচ্ছে ইমেজ। তো আমরা অনেক সময় থাকে না ইমেজের আইকন ব্যবহার করি, নাম ব্যবহার করি, তো এটা হচ্ছে আমরা অল্টারনেটিভ টেক্সট দিয়ে বলে দিতে পারি। তাইলে আমরা কি বুঝলাম, যে যে ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না এটা হচ্ছে এমটি এলিমেন্ট। আর যে ট্যাগের ক্লোজিং হয়, ওপেনিং হয় এবং মাঝখানে কিছু লেখা থাকে, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ এলিমেন্টস। এবং ট্যাগ কি, ট্যাগ হচ্ছে যেটা ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিস বুঝলাম। তো ইমেজের ভিতরে কি থাকে, অ্যাট্রিবিউটস থাকে। তো অ্যাট্রিবিউটসগুলো কি, একটা ট্যাগের অতিরিক্ত বা এক্সট্রা ইনফরমেশন যোগ করাই হচ্ছে অ্যাট্রিবিউটস। তাহলে আমি এই ইমেজে একটা এক্সট্রা ইনফরমেশন তৈরি করব, সেটা হচ্ছে সোর্স। SRC, সরি SRC, এটা অতিরিক্ত অংশ যোগ করব। তার জন্য আমাকে কী করতে হবে, লিখতে হবে SRC ইকুয়াল এবং হচ্ছে একটা দুইটা ইনভার্টেড কমা, অর্থাৎ একটা ওপেনিং একটা ক্লোজিং। তো এখানে আমরা যে এই ইমেজটা কপি করে নিয়ে আসছি image.png, আমরা যদি এখানে কল করি image.png এবং Ctrl+S দিয়ে সেভ দেই এবং রিফ্রেশ করি, তাহলে কি আমার ইমেজটা শো করতেছে। তো আমরা বুঝলাম অ্যাট্রিবিউটস কি, এলিমেন্টস কি, ট্যাগ কি। ওকে, এখন আসেন আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্টস এবং ব্লক লাইন এলিমেন্টস। আমরা আমরা এখন জানবো ইনলাইন এলিমেন্টস কি এবং ব্লক লাইন এলিমেন্টস কি। তো ইনলাইন এলিমেন্টসটা হচ্ছে এমন একটা HTML এলিমেন্ট যা নতুন লাইন শুরু করে না, এগুলো যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেয়।
তো আমরা এখন জানবো ইনলাইন এলিমেন্টস কি এবং ব্লক লাইন এলিমেন্টস কি। তো ইনলাইন এলিমেন্টসটা হলো এমন একটি এলিমেন্ট যা নতুন লাইন শুরু করে না, এগুলো যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেয়। তো আমি যদি একটা উদাহরণ দেই, ধরেন আমি এখানে লিখলাম একটা পি ট্যাগ লিখলাম, পি ট্যাগের ভিতরে লিখলাম ছোট করে লরেম, মানে একটা টেক্সট লিখলাম, ধরেন এখানে 2 লিখলাম, ধরেন 2টা পয়েন্ট চলে আসলো, এর ভিতরে আমি একটা ট্যাগ লিখলাম যেটার নাম হচ্ছে বিয়ার, এবং সরি এটার ভিতরে আমি লিখলাম, আচ্ছা আমরা এখন আলোচনা করব ইনলাইন এলিমেন্টস কি, ব্লক লাইন এলিমেন্টস কি। ব্লক লাইন, ইনলাইন এলিমেন্টস হলো এমন একটি এলিমেন্ট যা নতুন লাইন শুরু করে না, এগুলো যতটুকু জায়গার প্রয়োজন হয় ততটুকু জায়গায় নেয়। তো আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরেন আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ এখানে লিখলাম লরেম এম, ধরেন 5 দিলাম, এবং এই 5-এর মাঝখানে আমি একটা বি ট্যাগ ইউজ করি, এই যে বির ওপেনিং হলো ক্লোজিং হলো, আমি এটাকে এই যে এইটার মাঝখানে বসাই দেই, এবং এখানে আমি একটা কিছু হচ্ছে আই ট্যাগ ইউজ করলাম, এবং এই লেখাটাকে কাট করে আমি আই ট্যাগের ভিতরে বসাই দিলাম। এবং যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন সরি এখানে না, আমি যদি ইমেজটাকে একটু রিফ্রেশ বন্ধ করে দেই, কারণ অনেক জায়গা নষ্ট করে ফেলাইছো। দেখেন আমি যে এই লেখাটা লিখছি এটাকে আমি একটু বন্ধ করে দিই, এখন আমি রিফ্রেশ দিই, আমি যে লেখাটা লিখছি যে পি ট্যাগের ভিতরে লরেম, ইফসাম এবং হচ্ছে ডলার, তো এই যে সাইট এম8 যে লেখাটা লিখছি, দেখেন আমি এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করছি না, পি ট্যাগ, এই যে দেখেন পি ট্যাগের ওপেনিং, পি ট্যাগের ক্লোজিং, বি ট্যাগ, বি ট্যাগের ক্লোজিং, আই ট্যাগ, আই ট্যাগের ক্লোজিং, এই যে ট্যাগগুলো হলো একটা ইনলাইন এলিমেন্টস, অর্থাৎ এইগুলোর কি হয় নতুন লাইন শুরু করে না। কিন্তু আপনি যদি এইচ1 ট্যাগ নেন, ধরেন এইচ1 ট্যাগ নিলেন, তারপর এখানে লিখলেন লরেম, কন্ট্রোল এস দেন এবং রিফ্রেশ দেন, চলে আসছে না এখানে। এখন আপনি আর একটা এক্সাম্পল যদি নেন, এখানে এইচ অন, এখানে যদি আবার লেখেন লরেম, কন্ট্রোল সেভ দেন এবং যদি এখানে রিফ্রেশ দেন, দেখেন এটা আবার দ্বিতীয় লাইন থেকে শুরু হয়েছে না। কিন্তু আপনি যদি এই যে ট্যাগটা দেখেন, এই যে পি ট্যাগের ভিতরে লরেম, বি ট্যাগ এবং আই ট্যাগ, এই যে এগুলো তো নতুন নতুন আমি ট্যাগ নিছি তাই না, কিন্তু এগুলো কি এক লাইনে বসছে না। আমি যদি আরেকটু আপনাকে বলি, ডিপলি বলি, এটা আমরা রিমুভ করে দিই, আমি যদি আরেকটু বলি, ধরেন আমি পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে লিখলাম লরেম, একটা ট্যাগ নিলাম, পাস নিলাম, এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে রিফ্রেশ দেন, দেখেন লেখাটা চলে আসছে না এই যে নিচে। এখন ধরেন আমি এখানে যদি বি ট্যাগ নেই, ভি, সরি এত বড় লাগবে না আমার, আমি জাস্ট একটুখানি লেখা নেই, এই যে পর্যন্ত নেই, কন্ট্রোল এস, এটা রিফ্রেশ দেন, দেখেন লেখাটা নিচে চলে আসছে না। এখন এইটার নিচে আপনি যদি আই ট্যাগ লেখেন লরেম 5, কন্ট্রোল এস, দেখেন এই যে লরেম, এই যে আই ট্যাগটা কি এটার পাশে বসে গেছে না। তাহলে এই যে পাশাপাশি যেগুলো বসে এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্টস, এবং যেগুলো পাশাপাশি বসে না একটা নিচে পাঠাই দেয়, ধরেন এই লরেম আমি লিখছি, এটা কি পুরো লাইনটাকে ব্লক করে রাখছে, তো এটাকে আমরা বলি হচ্ছে ব্লক লাইন এলিমেন্টস। তাহলে আমরা যদি একটু ব্লক লাইন এলিমেন্টসটা সম্পর্কে আলোচনা করি তাহলে আরও ডিপলি বুঝতে পারবেন। ব্লক লাইন এলিমেন্টস হচ্ছে সবসময় নতুন লাইন থেকে শুরু হয়। কিভাবে, ধরেন আমি পি ট্যাগ নিলাম, পি ট্যাগ আর একটা পি ট্যাগ নেই, আমি একটু লেখাটা নিলাম, ধরেন 5 নিলাম, দেখেন আপনি যদি এখন রিফ্রেশ দেন, দেখেন লেখা দ্বিতীয় লাইন থেকে শুরু হয়েছে না। তাহলে এই যে দ্বিতীয় লাইন থেকে যেগুলো শুরু হয়, অর্থাৎ উপরের জায়গায় পাশাপাশি বসে না এটার মতো, এই ট্যাগের মতো, সেইটা হচ্ছে কি ব্লক লাইন এলিমেন্টস, বুঝতে পারছেন। আর ইনলাইন এলিমেন্টস যেগুলো পাশাপাশি বসে যায়, আমি যেখানেই লিখি না কেন পাশাপাশি বসে যায়, এগুলো হচ্ছে ব্লক লাইন এলিমেন্টস। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ ধরে আমরা আসলে বুঝছিলাম যে HTML কি, ট্যাগ কি, এলিমেন্টস কি, অ্যাট্রিবিউটস কি, এমটি এলিমেন্টস কি, ইনলাইন ব্লক কি, তারপর ব্লক লাইন এলিমেন্টস কি, এগুলো জানছিলাম। তো এখন আমরা জানবো হচ্ছে HTML একটা স্ট্রাকচার সম্পর্কে। তো আসলে HTML টা কিভাবে হয় বা এটা স্ট্রাকচারটা কীরকম।
তো HTML স্ট্রাকচারটা শুরু হয় হচ্ছে একটা এক্সক্লামেটরি সাইন দেয়া, সরি, একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, আমরা একটা এক্সক্লামেটরি সাইন দেই, এখানে লিখি হচ্ছে ডক টাইপ, ডক টাইপ, এবং ডক টাইপ লেখার পরে আমরা লিখি হচ্ছে HTML এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এমএল দিয়ে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এইটা হচ্ছে আমাদের HTML এর শুরু। তাহলে এখন আসেন এই যে ডক টাইপ HTML এটা কি? এই ডক টাইপ HTML হলো একটি ডিক্লারেশন যা ব্রাউজারকে জানায়, অর্থাৎ এই যে ব্রাউজারে আমরা ওপেন করে রাখছি আমাদের ইন্ডেক্সটা, ব্রাউজারকে জানায় যে এটা হচ্ছে ডকুমেন্টটা হচ্ছে HTML5 এর একটা ভার্সন, এবং এইটা হচ্ছে কি ব্রাউজার যখন পড়ে তখন তাকে জানাতে হয় এটা কোন ধরনের ডকুমেন্ট, কোন ধরনের ভার্সন। তো এই কারণে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে লিখি হচ্ছে ডক টাইপ HTML। তো আমি ব্রাউজারকে জানাই দিলাম যে ভাই এটা হচ্ছে আমাদের HTML5 এর একটা ডকুমেন্টস, তারপর লিখতে হয় হচ্ছে আমাদের HTML এবং হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলে দেখেন আমাদের HTML ওপেনিং এবং ক্লোজিং চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে স্ট্রাকচার। তারপরে এই HTML এর ভিতরে আমাদের থাকে হচ্ছে হেড, কি থাকে? হেড, আমরা হেড থাকে, এবং এই HTML এর ভিতরে এই যে হেডের নিচে আমাদের থাকে হচ্ছে বডি, কি থাকে? HTML বডি। এটা হচ্ছে আমাদের একটা HTML এর স্ট্রাকচার। তাহলে আমরা দেখলাম যে ডক টাইপ আমরা কেন লিখলাম, তারপর স্ট্রাকচারের মধ্যে থাকে কি একটা HTML, যেহেতু আমরা HTML লিখবো তাই একটা ওপেনিং থাকে, একটা ক্লোজিং থাকে, এবং HTML কি একটা থাকে, একটা হেড থাকে এবং বডি থাকে। তো বডির মধ্যে কি থাকে, আমরা এতক্ষণ যে কোড লিখলাম পি ট্যাগ, এইচন ট্যাগ, এই যে কোডগুলো বা এই ডিজাইনগুলো, এগুলো থাকে হচ্ছে আমাদের এই সব এই যে বডির ভিতরে। আপনি যদি এই যে লেখাটা দেখেন, এই এই ওয়েবসাইটটা যদি খেয়াল করেন, এই যে টেক্সট দেখেন, বাটন দেখেন, ভিডিও দেখেন, এই যে এখানে একটা সেকশন দেখেন, এই সেকশনগুলো সবগুলো আছে কিসের মধ্যে? বডির ভিতরে। আপনি যদি একটু ভিউ পেজ সোর্সে যান, রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি ভিউ পেজ সোর্সে যান, তাহলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন যে HTML ট্যাগের ভিতরে কি কি আছে। দেখেন যে টাইটেল আপনি দেখতে পারবেন যে আপনার ট্যাগগুলো সব এই যে বডির মধ্যে চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝলাম যে ডক টাইপ কেন লিখি। HTML একটা ওপেনিং থাকে, একটা ক্লোজিং থাকে, এর ভিতর থাকে একটা হেড থাকে, একটা হেডের ওপেনিং থাকে, ক্লোজিং থাকে, এবং থাকে হচ্ছে কি বডি থাকে, এবং বডির ভিতরে আমরা যাই লিখি সেটা হচ্ছে আমরা কি ব্রাউজারে দেখতে পারি। তো এই যে হেডের ভিতরে থাকে একটা টাইটেল, কি থাকে? টাইটেল। তো টাইটেলের ভিতরে যদি লেখে মাই ওয়েবসাইট, যদি লিখে মাই ফার্স্ট ওয়েবসাইট, তো এটা লেখার পর আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই এবং হচ্ছে রিফ্রেশ দেই, তাহলে দেখেন এই যে ওয়েবসাইটটা আছে প্রোগ্রামিং হিরোর উপরে একটা লেখা আছে না, বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স লেখা আছে না টাইটেলে। তো সেমভাবে আমার এখানে একটা টাইটেল চলে আসছে। তো আমরা এইভাবে হচ্ছে টাইটেলটা লিখি। তাহলে আমরা বুঝলাম HTML এর একটা স্ট্রাকচারটা কীরকম হয়। একটা স্ট্রাকচারে প্রথমে আমাদের লিখতে হয়, ডিক্লারেশন করতে হয় যেটা কোন ধরনের ফাইল, HTML3, HTML4, HTML5 কোন ধরনের, আমরা সেটা লিখলাম। তারপর থাকে হচ্ছে একটা HTML যেটা ওপেনিং থাকে, একটা ক্লোজিং থাকে, তারপর কি থাকে? হেড থাকে, যে হেডের ভিতরে কি থাকে? আবার টাইটেল থাকে, অর্থাৎ আমরা এই ওয়েবসাইটটা যে ব্রাউজারে রান করব, এই উপরে যে টাইটেলটা থাকে এটা আমাদের টাইটেল থাকে। তারপর থাকে হচ্ছে বডি, বডি আবার ওপেনিং থাকে, ক্লোজিং থাকে, এবং এই বডির ভিতরে আমরা যত ধরনের কোড আছে বা ট্যাগ আছে আমরা এগুলো লিখি। ক্লিয়ার? এখন আমরা HTML এর কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আছে হচ্ছে h1 ট্যাগ। কি ট্যাগ? h1 ট্যাগ। h1 ট্যাগটা হচ্ছে একটা হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ। আপনি যদি এটা সেভ দেন এবং রিফ্রেশ দেন, তাহলে দেখেন হেডিং চলে আসছে। হেডিং আমরা তো এখানে লিখে দেখি হেডিং অন, এবং কন্ট্রোল এস দিয়ে এটা রিফ্রেশ করি, তাহলে হেডিং অন চলে আসছে। তো এই হেডিং ট্যাগের ট্যাগ আছে মোট 6টা। কয়টা ট্যাগ আছে? 6টা ট্যাগ। তাহলে আমি যদি এটাকে নিচে লিখি h2, আমি যদি লিখি হেডিং টু, হেডিং ট্যাগ টু, কন্ট্রোল এস দিয়ে রিফ্রেশ দিয়ে দেখবেন সিরিয়ালে চলে আসছে। আমি যদি এটা ডুপ্লিকেট করতে চাই কিবোর্ড থেকে, তাহলে আপনি যদি শিফট অল্টার মাউসের
ডাউন অ্যারো ক্লিক করেন তাহলে এগুলো হচ্ছে কি ডুপ্লিকেট হয়। আমি আবার বলি, শিফট এবং অল্টার মাউসের ডাউন অ্যারো ক্লিক করলে আপনার এগুলো কি ডুপ্লিকেট হয়। এখন আমি যদি এখান থেকে 2টাকে কেটে দিয়ে 3 করে দেই, এই 2টাকে কেটে 4 করে দেই, আবার যদি আমি ডুপ্লিকেট করি, এটাকে 5 করি, এটাকে 6 করলাম, এবং এই প্রত্যেকটাকে আমি 3 4 5 এবং আমরা তার একটা নেই কে 6, আমরা এটাকে 6 করে দিই। এখন আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই এবং এখানে চলে আসি, দেখেন আমাদের 1 থেকে 6 পর্যন্ত আমাদের হেডিং ট্যাগ চলে আসছে। এরপরে আমরা একটা ট্যাগ লিখি, সেটা হচ্ছে পি ট্যাগ। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো এটা হচ্ছে পি ট্যাগ, আমরা পি ট্যাগ নিলাম। তো পি ট্যাগ হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। যদি এখানে লিখি দিস ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, আপনি যদি কন্ট্রোল এস দেন, এবার যদি সেভ দেন, দেখবেন যে দিস ইজ প্যারাগ্রাফ চলে আসছে। এবং আমরা যদি আরেকটা ট্যাগ দেখি, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। এটা হচ্ছে আপনার কোনো টেক্সট গুরুত্বপূর্ণ কিনা। ধরেন আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমি অনেকগুলো টেক্সট নিলাম। আমি একটু গুগল থেকে টেক্সট নিয়ে আসি, যদি লিখে এখানে লরেম, এলো আর এম লরেম, লরেম হচ্ছে ডামি টেক্সট। আপনি এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে আসেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি যে পি ট্যাগ নিয়েছেন না, পি ট্যাগের মাঝখানেও লরেম লিখতে পারেন। লরেম লিখে এন্টার যদি করেন, সরি, এন্টার যদি করেন, তাহলে হচ্ছে আপনার যে পি ট্যাগের ভিতরে কিছু লেখা চলে আসবে। তো আপনি যদি এখন রিফ্রেশ দেন, এখানে লরেম চলে আসছে। এখন যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ লেখা দরকার হয়, তাহলে আমি এই লেখাটাকে মনে করতেছি গুরুত্বপূর্ণ একটা লেখা, তাহলে আমরা কি করব, এইটার আগে আমরা একটা ট্যাগ ইউজ করবো, যেটার নাম হচ্ছে স্ট্রং, স্ট্রং ট্যাগ, এবং এই লেখাটাকে আমরা এইটার মাঝখানে দিয়ে দেব। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এটাকে রিফ্রেশ করি, দেখেন এই যে একটা বোল্ড হয়ে গেছে। আমি যদি এটাকে জুম করি, তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন এটা বোল্ড হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি আরেকটা ট্যাগ দেখতে চাই, তাহলে হচ্ছে আমি যদি কোনো টেক্সটকে ইটালিক করতে চাই, ধরেন এই টেক্সটটাকে আমরা ইটালিক করবো, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, এম। আমরা এই লেখাটাকে এখন এটা যদি মাঝখানে দিয়ে দেই, ওপেনিং ক্লোজিং মাঝখানে কন্ট্রোল এল দিয়ে সেভ দেই, আমরা যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন এই যে লেখাটা কি হয়েছে, ইটালিক হয়েছে। আমরা যদি কোনো লেখাকে মার্ক করতে চাই, ধরেন আমি যদি এই লেখাটাকে মার্ক করতে চাই, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি মার্ক, এবং এই লেখাটাকে আমরা এই কন্ট্রোল এক্স দিয়ে আমি যদি এটার ভিতরে ঢুকাই দেই, এবার যদি কন্ট্রোল এস দেই এবং রিফ্রেশ করে, দেখেন এই লেখাটা মার্ক হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি যদি কোনো লেখা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে চান, ধরেন আপনি এই লেখাটাকে এই ইফ সাম এটাকে এই যে লরেমের উপরে দিতে যাচ্ছেন, তাহলে আপনার কি করতে হবে, এই যে লরেম এবং এই যে এটার মাঝখানে আপনার একটা ট্যাগ নিতে হবে, যেটার নাম হচ্ছে সাব। তাহলে কীভাবে লিখবো, এসইউ বি, আমরা এই লেখাটাকে এক্স করব, এর ভিতরে ঢুকাই দেব এবং কন্ট্রোল এস দিয়ে এটা যদি রিফ্রেশ করি, আমরা দেখেন এই লেখাটা নিচে চলে আসছে। আর যদি আপনি এটা সুপার স্ক্রিপ্ট করেন, ধরেন আমি এই লেখাটাকে উপরে, ধরেন এই আইডি লেখাটাকে উপরে নেব, এই যে এটার উপরে, তাহলে আমরা এখানে লিখতে পারি, সরি, আর এই লেখাটাকে উপরে নেব, এখানে লিখতে পারি সুপ, এসইউ অর্থাৎ সুপার স্ক্রিপ্ট, এবং এই আইডিটাকে আমরা কাট করি, এটার ভিতরে ঢুকাই দেয়। আমরা যদি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, রিফ্রেশ করি, দেখেন আমাদের এই যে আইডি লেখাটা উপরে চলে আসছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিছু ট্যাগ। তো আমরা এই ট্যাগটা হচ্ছে এলিমেন্ট একটা ট্যাগ দেখলাম। এখন আমরা একটা ট্যাগ দেখব, সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ এবং মিডিয়া ট্যাগ। তো লিঙ্ক ট্যাগটা কি, প্রথম হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন ট্যাগ আছে, যেটার নাম হচ্ছে আমরা এ ট্যাগ ইউজ করি। দেখেন এ ট্যাগ দেওয়ার সাথে সাথে আমার এর ওপেনিং চলে আসছে এবং ক্লোজিং চলে আসছে। এর মাঝখানে দেখেন একটা লেখা আছে এইচ রেফ, অর্থাৎ রেফারেন্স। ধরেন আমি এইটার মাঝখানে লিখলাম ভিজিট নাও, ভিজিট নাও। আমরা যখন কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এটাকে রিফ্রেশ করে, দেখেন আমরা যদি এই দেখেন একটা লিঙ্ক চলে আসছে না, দেখেন লিঙ্কের মতো চলে আসছে, এটা এই টেক্সটের কালার এই টেক্সটের কালার আলাদা লাগতেছে না। তো এখন আপনার এখানে যদি আপনি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেন, ধরেন আমি
ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলাম, facebook.com দিয়ে দিলাম। এখন যদি আপনি এটাকে রিফ্রেশ দেন কন্ট্রোল এস দিয়ে, এখন যদি আপনি ভিজিট নাওতে ক্লিক করেন দেখবেন আপনাকে কোথায় নিয়ে আসছে, ফেসবুকে নিয়ে আসছে, তাই না? ফেসবুকে নিয়ে আসছে। আমি একটু ফেসবুকটা নিয়ে আসি, লিঙ্কটা সরাসরি নিয়ে আসলে আমি এই যে এইচটিএফের ভিতরে facebook.com এর লিঙ্কটা দিয়ে দেই। এবার কন্ট্রোল এস দেন, রিফ্রেশ দেন, আর ভিজিট নাওতে যদি ক্লিক করেন দেখবেন ও কোথায় নিয়ে আসছে, ফেসবুকে নিয়ে আসছে, ঠিক আছে? এখন আমরা আরেকটা ট্যাগ দেখি, ইমেজ ট্যাগ। অর্থাৎ আমি যদি কোনো ইমেজ ইউজ করতে চাই এর ভিতরে, তাহলে আমাদের কী করতে হয়, ইমেজ ট্যাগ। আমি যদি IMG দেই, তাহলে দেখেন আমার, এখন আপনারা বলেন ইমেজ ট্যাগটা কি? এটা কি এমটি এলিমেন্টস নাকি শুধু এলিমেন্টস? এটা হচ্ছে একটা এমটি এলিমেন্টস, যেটা দেখেন এটা কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা শুধু একটা ট্যাগের ভিতরেই। এবং একটা ট্যাগের ভিতরে দেখেন এই যে মাঝখানে SRC ELT, এখন বলেন এই যে এইগুলো কি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস, তাই না? কিন্তু অল ট্যাগটা আমরা কীভাবে ইউজ করি, ধরেন ইমেজটা হচ্ছে আমার একটা লোগো, জি লোগো, আমি লোগো দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন আমি দেখেন এই লোগোটা চলে আসছে না, লেখাটা আমি যে লেখাটা লিখে দিছি, অর্থাৎ আমার ইমেজের কোনো সোর্স নাই, ও ইমেজ পায় নাই, এই কারণে ওইখানে লোগো লেখাটা চলে আসছে এবং ইমেজের একটা আইকন নিয়ে আসছে। আর একটা জিনিস খেয়াল করেন, এই দুইটা ট্যাগ, এই যে এ ট্যাগ এবং ইমেজ ট্যাগ, এই দুইটা ট্যাগ কিন্তু ইনলাইন ট্যাগ, ইনলাইন এলিমেন্টস। কেন, কীভাবে বুঝলাম, দেখেন এ বসানোর সাথে সাথে এটা দুইটা পাশাপাশি বসে গেছে। ধরেন আপনি যদি নিচে দেখেন এই দুইটা কিন্তু পাশাপাশি, তার মানে আমরা জানি যেটা পাশাপাশি বসে সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্টস। তো এখন এই যে এসআরসির মধ্যে আমাকে সোর্স দিতে হবে, অর্থাৎ ইমেজটা কোন জায়গা থেকে আমাকে দেখাবে। তাইলে আমরা ইমেজটা যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাকে কী করতে হবে, আমার একটা ফোল্ডার আছে প্রথমে, এখানে আমরা HTML একটা ফোল্ডার করছিলাম, ফোল্ডার ভিতরে একটা ইমেজ নিয়ে আসতে হবে। ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন ধরেন এই যে আমরা এই ইমেজটা নিয়ে আসি, একটু কপি করি, HTML এর ভিতরে পেস্ট করে দিই। আমরা একটু রিনেম করে দেই, এটা রিনেম ধরেন MG2, ঠিক আছে? এখন আমরা বেস করে চলে আসি, আসার পর এখানে যদি দেখি IMG, দেখেন এই যে IMG2 আসছে। এবং আপনি যদি ইমেজটা দেখতে চান, এই যে আপনি এই যে এখানে আপনি যতগুলো ইমেজ দিচ্ছে সবগুলো ইমেজ চলে আসছে। এখন আপনি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, এবার আপনি এই ব্রাউজারে এসে রিফ্রেশ করেন, দেখবেন আপনার ইমেজটা চলে আসছে, পুরো বড় একটা ইমেজ চলে আসছে, তাই না? মানে ইমেজটা অনেক বড়, এই কারণে চলে আসছে। তো আমরা ইমেজ নিয়ে আসতে পারলাম। এই ইমেজটা আমি আপাতত অনেক বড়, তো আমি একটু কমেন্ট করে রাখি। তো কমেন্ট করার জন্য আপনাকে কী করতে হবে, এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, এই ট্যাগটাকে কন্ট্রোল ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। কী দিতে হবে, কন্ট্রোল স্ল্যাশ দিলে আপনার এটা কী হবে, কমেন্ট হয়ে যাবে। তো এখন দেখেন আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে রিফ্রেশ দিই, আপনার কোডটা ঠিকই এখানে থাকবে কিন্তু এখানে শো করবে না, এটাকে হচ্ছে কমেন্ট। তাহলে কমেন্ট আমরা কী করলাম, CTRL দিলাম প্লাস একটা স্ল্যাশ দিলাম, তাহলে আমাদের কী হয়, কমেন্ট হয়। ক্লিয়ার? এখন আমরা যদি তার একটা ট্যাগ দেখি, সেটা হচ্ছে অডিও ট্যাগ। যদি অডিও ট্যাগটা নেই, দেখেন এখানে যদি লিখি প্লে, কন্ট্রোল এস দেন, তো এখানে দেখেন এখানে কি বলছে যে সোর্স, আমাকে এখানে অডিওর সেম সোর্সটা দিতে হবে। আমার কাছে যদি অডিও নাই, আমি দিতে পারতেছি না। তো আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভিডিও, ভিডিও। তো এখানে দেখেন সেম সোর্স, তো আমরা সোর্সটা ধরেন ইউটিউব থেকে নিয়ে আসি, একটা ভিডিও, ধরেন এই ভিডিওটা আমরা নিয়ে আসলাম, বা কপি করেন, সোর্স টেক্সটে দিয়ে দেন। এখন কি করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন এবং এখানে রিফ্রেশ দেন, দেখেন এখানে চলে আসছে। যদি খালি জায়গা আপনার, আমি ফুল স্ক্রিন করি, চলে আসছে এখানে। আপনি এখানে যে আমরা ইমেজে যে সোর্সটা অ্যাড করছিলাম, এই যে image.jpg, আপনাকে প্রথমে এখানে একটা ভিডিও নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর এখানে সুন্দর মতো বসাই দিতে হবে, অর্থাৎ ইমেজ। আমি যদি একটা ভিডিও, এই ধরেন এই ভিডিওটা আমি একটু যদি ডাউনলোড দিই, প্রথমে একটু ওয়েট করেন,
আমরা ইউটিউবের এটা ডাউনলোড দিই, তাহলে আপনাকে দেখাইতে সুবিধা হবে। আমি ইউটিউবের ভিডিওটা ডাউনলোড দিই, তো ডাউনলোড হতে থাকুক, আমি অন্য একটা ট্যাগ দেখাই, এটা ডাউনলোড হোক। তো আমরা আরেকটা ট্যাগ দেখি, সেটা হচ্ছে আচ্ছা আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে, আমরা যদি ভিডিওটা নিয়ে আসি এখানে ডাউনলোড থেকে এই যে ভিডিওটা কপি আমরা হচ্ছে HTML এর ভিতরে নিয়ে আসি, এখানে পেস্ট করি এবং এই নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, রিনেম করে দিই, রাইট বাটন ক্লিক করে রিনেম এই পর্যন্ত রাখা বাকি ডিলিট করে দিই, হইলো। আমরা হচ্ছে আমাদের কোডে চলে আসি, আই ফ্রেম আপাতত বন্ধ করে রাখি, আমাদের দরকার নাই। এসআরসির ভিতরে আমরা যদি লিখি এই যে মাস্টারিং HTML এবং কন্ট্রোল এস দেই, এখানে যদি আমরা রিফ্রেশ দেই, এখানে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। দেখেন আমাদের ভিডিওটা কি হচ্ছে, প্লে টেলে হচ্ছে না, একটা ইমেজের মতো আসছে। তো আমরা এটাকে প্লে করাইতে চাই, তাহলে এটা আমরা কি করব, প্লে করার জন্য লিখবো এখানে এই যে একটা অ্যাট্রিবিউট লিখবো যেটার নাম হচ্ছে কন্ট্রোলস, যদি লিখি এই যে আপনি CON লেখার সাথে সাথে চলে আসবে এবং কন্ট্রোল এস দেন, এখানে একটা রিফ্রেশ দেন, দেখেন আমরা এখন কন্ট্রোল চলে আসে। আপনি এখান থেকে আপনি ভিডিওটা প্লে করতে পারবেন, করতে পারবেন, টানতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি আমরা এই যে দেখেন এটা পুরো স্ক্রিন জুড়ে আসছে না, তো আমরা যদি এটাকে ছোট করে দিই, তাহলে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি, এটার নাম হচ্ছে হাইট। আমরা যদি লিখি হাইট, না আমরা ইউজ করি উইথ, উইথ ইউজ করি। এটা আমরা অ্যাট্রিবিউটটা কীভাবে নিব, উইথ লিখলাম, উইথ লেখার সাথে সাথে এই যে অ্যাট্রিবিউটে চলে আসবে। আমরা যদি এখানে 400 দিয়ে দেই, এবার কন্ট্রোল এস দেই এবং এখানে যদি রিফ্রেশ দেই, দেখেন আমাদের এটা কি ছোট হয়ে গেছে না। আপনি চাইলে আরও ছোটো করতে, তাহলে 300 দেই আমরা হাইট, এবার কন্ট্রোল এস দেই রিফ্রেশ দেন, চলে আসছে না ভিডিওটা। তো আপনি সেমভাবেই আপনি এখানে অডিও ইউজ করতে পারবেন। তো আমরা দেখলাম কয়েকটা ট্যাগ দেখলাম, H1 দেখলাম, পি দেখলাম, স্ট্রং ট্যাগ দেখলাম, সাব ট্যাগ দেখলাম, সাবস্ক্রিপ্ট দেখলাম, EMT ট্যাগ দেখলাম, ইটালিক করার জন্য সুপারস্ক্রিপ্ট দেখলাম, মার্ক ট্যাগ দেখলাম এবং এ ট্যাগ দেখলাম, অডিও দেখলাম, ভিডিও দেখলাম, আমরা কয়েকটা ট্যাগ দেখলাম। এখন আমরা ইউজ করব একটা অর্ডার লিস্ট ট্যাগ। সেটা কীভাবে ইউজ করবো আমরা এটা সম্পূর্ণ কমেন্ট করে রাখি, কন্ট্রোল এস এবং এখানে সেভ দিই, তাহলে দেখবেন এতটুকু পর্যন্ত কমেন্ট হয়েছে, বাকিগুলো হয় নাই। আমি এখন কন্ট্রোল এস এটা রিফ্রেশ দেন, দেখবেন এগুলো চলে গেছে। এখন আমরা একটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে অর্ডার আনঅর্ডার লিস্ট, অর্থাৎ ইউএল ট্যাগ। আমি যদি ইউএল লিখি, তার সাথে সাথে দেখেন ওপেন হয়ে গেছে। আপনি যদি কন্ট্রোল এস দেন, এই যদি লিখেন দেখবেন কিছু আসতেছে না। তো এখন আপনি এখানে লিখতে পারেন এলআই অর্থাৎ লিস্ট, আর আমি যদি লিখি অ্যাপেল, যদি কন্ট্রোল এস দেন, এখানে রিফ্রেশ দেন, দেখবেন চলে আসছে অ্যাপেল। এরপরে যদি আপনি এটাকে ডুপ্লিকেট করেন, আমরা জানি এখন কীভাবে ডুপ্লিকেট করতে হয়, আর শিফট অল্টার দিয়ে মাউসের ডাউন অ্যারো, আপনি যদি এখানে লেখেন ম্যাঙ্গো, কন্ট্রোল এস দেন, এখানে চলে আসতেছে, তাই না। আপনি যদি তার একটা লেখেন ভ্যানানা, আপনি এখানে রিফ্রেশ দেন এবং চলে আসছে। তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমাদের আরেকটা লিস্ট থাকে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট আমরা লিখেছি ওএল দিয়া, ওএল, এটার ভিতরে আবার থাকে এলআই। ধরেন এখানে আমরা কি লিখতে পারি, ধরেন পটেটো, ধরেন পটেটো আমরা ডুপ্লিকেট করতে পারি। এটাকে কীভাবে ডুপ্লিকেট করবো, কারণ শিফট অল্টার দিয়ে ডাউন অ্যারো, তারপর লিখতে পারি আমরা মিল্ক, লিখতে পারি মিল্ক। আমরা যদি আরেকটা দেই, আমরা লিখতে পারি চিজ, এখন যদি আমরা কন্ট্রোল এস দেই, এখানে দেখেন আমাদের কি হলো, একটা লিস্ট চলে আসলো, তাই না। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি অর্ডার লিস্ট এবং ইউএলটা করবেন।
এখন আসেন আমরা একটা টেবিল লিখব। আমরা টেবিল কীভাবে করি, আমরা টেবিল ট্যাগটা লিখব। আমরা টেবিল ট্যাগটা নিলাম। টেবিল ট্যাগের ভিতরে আমাদের কি থাকে, আমরা যদি একটা টেবিল আঁকার চেষ্টা করি, এখানে ধরেন একটা টেবিলের মধ্যে আসলে হয়টা কি, ধরেন আমরা একটা টেবিল নিলাম, টেবিলের ভিতরে থাকে কি, কলাম থাকে না, এরকম এরকম কলাম থাকে না, এরকম কলাম থাকে তাই না আমাদের টেবিলের ভিতরে। আবার এই টেবিলের ভিতরে কি থাকে, রো থাকে তাই না, টেবিলের ভিতরে রো থাকে। তাহলে আমরা প্রথমে একটা টেবিল নিলাম, টেবিলের ভিতরে আমরা যদি রো নিতে চাই, তাহলে আমাদের লিখতে হয় প্রথমে টি আর, মানে টি আর মানে হচ্ছে টেবিল রো, এবং এই টেবিল রোর ভিতরে থাকে থাকে হচ্ছে আমাদের যেটা আমরা লিখতে চাই, ধরেন নাম, নেম, আমরা তার একটা টি আর নেই, অর্থাৎ এটার ভিতরে থাকে ধরেন রোল। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই এবং এখানে রিফ্রেশ দিই, এখানে নেম রোল চলে আসতেছে না সিরিয়ালে। এরকম আমরা এখন একটা পূর্ণাঙ্গ টেবিল করি, ধরেন আমরা রো নিলাম একটা, এই রো এর ভিতরে থাকবে হচ্ছে টেবিল ডাটা। আমরা প্রথমে টি এইচ লিখলাম, টি এইচ মানে টেবিল হেড, অর্থাৎ আমরা টেবিলের উপরে থাকে না নাম, রোল, ক্লাস, সাবজেক্ট, এগুলো থাকে না পুরো একটা টেবিলে। তাহলে টেবিল হেডে আমরা টেবিল একটা রো নিলাম এবং টেবিল রোর ভিতরে এই একটা কলাম নিলাম, এটা কি নিলাম, একটা কলাম, এটাকে আমরা টি এইচ দিয়া ডিফাইন করলাম। টি এইচ মানে হচ্ছে টেবিল হেড, মানে এখানে আমরা যদি লিখি নেম, এটাকে আমরা ডুপ্লিকেট করেন কন্ট্রোল দিয়া, এখানে লিখতে পারেন রোল, এখানে আপনি লিখতে পারেন ক্লাস, এখানে আপনি লিখতে পারেন ধরেন সিট নাম্বার, এখন কন্ট্রোল এস দেন, এখানে রিফ্রেশ দেন, দেখেন সিরিয়াল চলে আসছে না একবার টেবিল হেড দিয়ে। এখন আপনি নেমের নিচে নেম বসাবেন, তো নেমের পিছনে নেম বসাতে হলে আমাকে আবার একটা রো নিতে হবে না, তাহলে আমরা কীভাবে রো নেই, টি আর, তাহলে নিলাম একটা রো। তো প্রথমে কি আমরা রো নিলাম, তো রো নিলে তো হবে না, আমার এই নামের নিচে নাম, রোলের নিচে রোল, ক্লাসের নিচে ক্লাস, সিট নাম্বারের নিচে সিট নাম্বার বসাতে হবে। তাহলে আমার কি এগুলো একটা ডাটা না, তাহলে আমরা টি আর এর ভিতরে আবার একটা নিই টি ডি, অর্থাৎ টেবিল ডাটা। এখানে আমরা নেমের কাছে লিখলাম, ধরেন আমি তামিম লিখলাম, এটাকে ডুপ্লিকেট করেন শিফট অল্টার ডাউন অ্যারো দিয়া, এখানে ধরেন রোল দিলেন 100, এখানে আর একটা দিলেন হচ্ছে ক্লাস ধরেন 9, সামনে 0 দিয়ে দেন, এটার মধ্যে আর একটা দেন ধরেন সিট নাম্বার 1। এখন কন্ট্রোল এস দেন, সেভ দেন, দেখেন সিরিয়াল চলে আসছে না। এখন আপনি আর একটা রো নিতে পারেন, ধরেন পরের জন টি আর, সরি ছোটো হবে টি আর নিলে আপনি যদি এখন এখানে আরেকজনের নাম লেখেন, ধরেন আপনার নাম লিখলাম, টি আর না, টি আর এর মধ্যে টিডি থাকবে, টিডি, এবং এটাকে ডুপ্লিকেট করেন, ধরেন এটার রোল দিলেন হচ্ছে 101, ধরেন ক্লাস 2, এটার মধ্যে আবার দেন হচ্ছে সিট নাম্বার ধরেন 2। এইভাবে আপনার যে টেবিল লাগবে সেভ দেন কন্ট্রোল এস দিয়ে এবং রিফ্রেশ দেন, দেখবেন সিরিয়াল 2 নম্বর আবার বসে গেছে তাই না। তো আপনার যতগুলো লাগবে আপনি সেমভাবে এরকম একটা টেবিল করতে পারেন। তো এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে ট্যাগ, যে ট্যাগটার নাম আছে ফ্রম ট্যাগ। এখন আমরা একটা ট্যাগ শিখবো যে ট্যাগটার নাম আছে ফ্রম ট্যাগ। ফ্রম ট্যাগ দিয়ে আসলে কি করে আপনারা শুনেও বুঝতে পারছেন যে ফ্রম ট্যাগ আসলে কি। ফ্রম ট্যাগটা হচ্ছে আপনার কোনো ফর্ম তৈরি করা অথবা কোনো ইমেল সাবমিট টুল তৈরি করা, এগুলো হচ্ছে ফর্ম ট্যাগ, অথবা কোনো রেজিস্ট্রেশন তৈরি করা। ধরেন আমি এখানে এনরোলারতে ক্লিক করলে এটা কাজ করতেছে না, দাঁড়ান আমি যদি দেখাই, আমি একটা ওয়েবসাইট সার্চ দিই, এখান থেকে আপনি যদি বুকে মিটিংয়ে ক্লিক করে দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলোকে একটা ফর্ম দিয়ে তৈরি করে। আপনি যদি তারপরও আপনি যদি এখান থেকে কন্টাক্টে যান, কন্টাক্টে গেলে এই যে একটা ফর্ম দেখতে পারতেছেন, এটা কি একটা ফর্ম। তো এগুলো কি দিয়ে করে, একটা ফর্ম ট্যাগ দিয়ে করে। তো আমরা আসেন এটা তো তৈরি করার জন্য দেখি যে ফর্ম ট্যাগ দিয়ে আসলে কীভাবে ফর্ম তৈরি করা যায়। তো আমরা কি লিখবো, ফর্ম লিখবো, এটা হচ্ছে ফর্ম ট্যাগ।
এবং এই যে দেখেন একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাকশনটা কি হবে, আমরা এখানে লিখে দিই সাবমিট লিখলাম, এবং এই ফর্মের ভিতরে হচ্ছে আমরা আমাদের যে ডাটাগুলো দরকার হবে আমরা ওই ডাটাগুলো নিব। ধরেন আমরা এই ফর্মটাই তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথমেই একটা ট্যাগ লাগবে, সেটার নাম হচ্ছে ইনপুট। কিটা? ইনপুট। আমরা ইনপুট নিলাম। তো এখানে বলতেছে ইনপুট টাইপ, অর্থাৎ আপনার যে ফর্মটা থাকবে, আমি যদি একটু কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়া এটা রিফ্রেশ দিয়ে দেখেন একটা বক্স চলে আসছে না। তো আমরা এখানে আসলে ইনপুট টাইপটা কি হবে, এখানে লেখা আছে টেক্সট। আমরা যদি আরেকটা ইনপুট নেই, ধরেন এটাকে আমরা ডুপ্লিকেট করি, শিফট অল্টার দিয়ে ডুপ্লিকেট, এখানে দেখেন ইনপুট টাইপ, তাহলে আমি ইনপুট টাইপ দিলাম ইমেল, কন্ট্রোল এস দেন, এবং হচ্ছে এটা দেখেন পাশাপাশি চলে আসছে, তাই না? তো এখন এই যে দুইটা আছে, দেখেন আমি যদি আরেকটা ইনপুট নেই, কন্ট্রোল এস দেন এবং রিফ্রেশ দেন, দেখেন এটা কিন্তু এই যে এক পাশাপাশি চলে গেছে, তাই না? তিনটা একবার তিন সিরিয়াল চলে আসছে। তো আমরা যদি এটা নিচে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে বিআর মানে হচ্ছে একটা ব্রেক ট্যাগ। আপনি যদি এটা রিফ্রেশ দেন, তাহলে সেম জায়গায় থাকবে। আপনি যদি এটা ফুল স্ক্রিন করেন, দেখবেন এটা নিচে চলে আসছে। দেখেন কিন্তু নিচে চলে আসার পরও দেখেন এটা একটু মিলে আছে না? তাহলে আমরা যদি এটা মিলানোটা কমাতে চাই, তাহলে আমরা এখানে আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি, বিআর। কি হলো? ব্রেকটা। এখন যদি আপনি এখানে রিফ্রেশ দেন, দেখেন এটা ফাঁকা হয়ে গেছে। তো এখানে আরেকটা যদি আপনি ইনপুট নেন, তো এখন কন্ট্রোল এস দেন, দেখেন এখানে আরেকটা ফর্ম চলে আসে। তাহলে আমরা এইভাবে ফর্ম নিতে পারি। তো এখন আমরা যদি একটা ফর্ম তৈরি করতে চাই, প্রথমে ধরেন আমরা একটা ফর্ম তৈরি করি। তো আমি একটা ইনপুট নিলাম, এটার নাম হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে চেক দিলাম, যেটা হচ্ছে থাকবে আপনার, আমি যদি এখানে লিখি ফার্স্ট নেম, তাহলে আমি এখানে কি লিখতে পারি, লেভেল। এখানে কি নিতে পারি, একটা লেভেল ট্যাগ নিতে পারি, লেভেল, তাই না? এবং এখানে লিখতে পারি নেম, লিখতে পারি না? এখন যদি কন্ট্রোল এস দেন এবং এটা রিফ্রেশ করেন, দেখেন এই যে ফার্স্ট নেমের পাশে চলে আসছে না, এটা ফার্স্ট নেম, তাই না? এখন আপনি কি করতে পারেন, এটাকে নিচে দেওয়ার জন্য এখানে একটা বিআর ইউজ করতে পারেন। আমি লিখলাম বিআর, কন্ট্রোল এস দেন, এটা আপনি রিফ্রেশ দেন, দেখেন এটা ফার্স্ট নেমটা নিচে চলে আসে, তাই না? এখন আপনি এখানে আরেকটা নিতে পারেন, সেটা হতে পারে ইমেল। আমি আবার একটা লেভেল নেই, লেভেলের মাঝখানে দেখেন আমি যাতে লিখি ইমেল, আমরা এটা মিলাই দেই, কন্ট্রোল এস দেন, এবং দেখেন এখানে দিলে দেখেন ইমেলটা কিন্তু ঠিকই লেখা আছে, কিন্তু পাশাপাশি চলে আসছে, তাই না? তো এখানে আমরা আরেকটা ইনপুট নিব, আমি ইনপুট নিচ্ছি, দেখেন এখানে ইনপুট টাইপ আছে না? এখন হচ্ছে ইনপুট টাইপটা চেঞ্জ হবে, কারণ যেহেতু আমরা ইমেল ইউজ করতেছি, এখানে ইনপুট টাইপটা হবে ইমেল, লিখলাম। এখন কন্ট্রোল এস দেন, আপনি দেখেন ইমেল চলে আসে, কিন্তু এই দেখেন এই ইমেল উপরে আছে না? তো এটা আমাকে নিচে নিয়ে আসতে হবে না? তাহলে আমরা কি করতে পারি, একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। এখন কন্ট্রোল এস দেন, রিফ্রেশ দেন, দেখেন চলে আসে, তাই না? তো এখনও কিন্তু চলে আসে না, তাইলে হচ্ছে কি, আমাকে যদি এটা ফুল স্ক্রিন করে দেখেন, এটা কিন্তু এখনো পাশাপাশি চলে আসছে, তাই না? তো এটা ঠিক করার জন্য আমরা এইটার নিচে তার একটা বিআর ইউজ করি, তাহলে কি হলো, আপনার এটা নিচে চলে আসে। তাহলে ইমেল ফার্স্ট নেম চলে আসলো, আমার ইমেল চলে আসলো, তাই না? এখন যদি আমরা একটা ইমেল নেই, বক্স নেই, ধরেন এখানে যে বক্স আছে না, কি আছে, মেসেজ, তাই না? তাহলে আমি যদি একটা মেসেজ বক্স নিতে চাই, তাহলে আমি যদি আবার লেভেল নেই, ধরেন এখানে একটা লেভেল নিলাম, লেভেল, এটা একটু গ্যাপ দেই, লেভেলে দিলাম হচ্ছে কি দিব, মেসেজ, তাই না? মেসেজ। তাহলে এখন আপনি যদি দেন, দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে, তাই না? তাহলে আমরা এটা কি করতে পারি, এখানে একটা বিআর ইউজ করতে পারি, কন্ট্রোল এস দেন, নিচে চলে আসছে, এখানে আর একটা বিআর ইউজ করেন, কন্ট্রোল এস দেন, এখানে আর একটা ইনপুট ইউজ করবেন, আমি একটা ইনপুট ইউজ করি। তো ইনপুট টাইপ যেহেতু এটা আমরা মেসেজ দেবো, ইনপুট টাইপ কি হবে, আমরা টেক্সট দিয়ে রাখতে পারি, অথবা আমরা এখানে যেহেতু মেসেজ ইউজ করবো, তাহলে আমরা এখানে দিতে পারি টেক্সট এরিয়া ইউজ করতে পারি, টেক্সট এরিয়া একটা ট্যাগ ইউজ করতে পারি।
এখন কন্ট্রোল এস দেন আপনি, এবং এখানে দেখেন টেক্সট বার দেখেন এগুলোর সাথে এটা একটু বড় হয়ে গেছে, কারণ এটা টেক্সট এরিয়া নিয়েছেন। এখন লাস্ট কমেন্ট আপনাকে কি থাকতে হবে, একটা বাটন থাকতে হবে, যে বাটনের নাম কি সাবমিট বা সেন্ড। আমরা এখানে লিখি টাইপ, একটা ইনপুট দেই, সরি ইনপুট বেশি হয়ে গেছে, ইনপুট, ইনপুট টাইপ কি হতে পারে সাবমিট, আমরা লিখলাম সাবমিট, তাই না? তো এখন আপনি কন্ট্রোল এস দেন, একটা রিফ্রেশ দেন, বাটনের সাইডে চলে আসছে না, তাহলে আমরা কি করতে পারি, একটা বিআর ইউজ করতে পারি, কন্ট্রোল এস দেন, বাটনটা নিচে, কিন্তু এখন দেখেন একবারে কাছাকাছি না, তাহলে আমরা আরেকটা বিআর ইউজ করতে পারি, বিআর হয়েছে। তো দেখেন সাবমিটে ক্লিক করলে আসলে কোথাও যাচ্ছে না, যেহেতু আমরা এখানে কিছু দেই নাই। এখন এটা হচ্ছে কি একটা ফর্ম ট্যাগ, আমরা যদি এটাকে আরেকটু কাস্টমাইজেশন করতে চাই তাহলে আমরা আরেকটু করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ফর, কি ইউজ করতে পারি, ফর, কারণ ফর এটা কি আছে, টেক্সট আছে না, আমরা টেক্সট দিলাম, টি এক্সটি টেক্সট, এবং এখানে আমরা একটা ইউজ করব, সেটা হচ্ছে সরি ফর, আমরা এখানে নেম ইউজ করি আপাতত, নেম, এবং এই ইনপুটের মধ্যে আমরা একটা আইডি ইউজ করব, কি ইউজ করব, আইডি ইউজ করতে পারি, নেম, নেম, কন্ট্রোল এস দেন, দেন দেওয়ার পরে এখানে আসলে দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে নেমের উপরে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনার এই যে ইমেল ফিল্ডটা না, এই ফিল্ডটার মধ্যে চলে আসে, কিন্তু আপনি যদি ইমেইলের উপরে ক্লিক করেন দেখেন এখানে চলে আসতেছে, আসতেছে না, কিন্তু আপনি নেমে ক্লিক করলে ঠিকই আপনার বক্সের ভিতরে চলে আসতেছে, তাই না? তাহলে হচ্ছে এই দুইটা জিনিস ফর এবং নেম আপনাকে প্রত্যেকটা কিসের ভিতরে, এই যে লেবেল এবং ইনপুটের মধ্যে আমাদের বসাইতে হবে। তো পরেরটাকে ইমেল, ইমেল বসাইলাম, পরেরটা আর একটা দিলাম আইডি, ইমেল বসাইলাম, কন্ট্রোল এস দেন, সেভ দেন, আমি যদি ইমেলের উপরে ক্লিক করেন দেখবেন চলে আসতেছে, সরি আইডি আর এক জায়গায় বসে গেছে, আমি এই লেভেলে আইডি দিয়ে ফরওয়ার্ড দিয়েছি, এই লেভেল হচ্ছে আইডি, ইমেল, এখন কন্ট্রোল এস দেন, রিফ্রেশ করেন, অবশ্যই বানানের দিকে খেয়াল রাখবেন। এখন দেখেন আসতেছে, সেম মেসেজ ট্রান্সলেশনের সাথেও আপনি করবেন, আমি আইডির ভিতরে দিচ্ছি, এটা লেভেলের ভিতরে আইডি হবে না, লেভেলের ভিতরে হবে ফর, একটা অ্যাট্রিবিউট নিলাম, এখানে লিখবেন মেসেজ, মেসেজ, এবং আপনি এই যে টেক্সট এরিয়ার ভিতরে একটা কি নেবেন, আইডি নেবেন, হ্যাঁ আইডির ভিতরে লিখবেন মেসেজ, মেসেজ, ঠিক আছে। এখন কন্ট্রোল এস দেন, এখানে দেখেন ক্লিক করলে দেখেন আসে কিনা, এই লেভেলে হচ্ছে ফর হবে, ফ্রম না, কন্ট্রোল এস দেন, রিফ্রেশ দেন, এখন দেখেন এখন কিন্তু আসতেছে, তাই না, দেখেন সবগুলো আসতেছে, ঠিক আছে। তো এখন দেখেন ফর্মের ভিতরে আবার মাঝখানে যে বক্সের ভিতরে লেখা আছে না, তাহলে এইটা আসলে কিভাবে ইউজ করে, এটা হচ্ছে আপনার ইনপুটের ভিতরে আমরা একটা টেক্সট অ্যাট্রিবিউট ইউজ করি, যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার, কি ইউজ করি, প্লেস হোল্ডার, জানি প্লেস হোল্ডার দিলে এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যদি নেম লিখে দিই, নেম, তার কন্ট্রোল এস দেন, আপনার প্রপার্টির মধ্যে চলে আসেন, এখন যদি এখানে কি দেখেন নেম চলে আসছে না, সেম জিনিসটা আপনি যদি এই ইনপুটের মধ্যে দেন প্লেস হোল্ডার, এখানে যদি দেন ইমেল, মেল, ইমেল চলে আসছে। এখন যদি আপনি এই টেক্সট এরিয়ার মধ্যে দেন প্লেস হোল্ডার, কি দিতে পারেন, সি মেসেজ দিলাম, তাই না, কন্ট্রোল এস দেন, আবার রিফ্রেশ দেন, চলে আসছে, তাই না, এটা হচ্ছে আপনার প্লেস হোল্ডার। এখন এটার ভিতরে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ভ্যালু, কারণ আমরা প্লেস হোল্ডার ইউজ করবো না, আমরা ভ্যালু ইউজ করবো, তাহলে ভ্যালু ইউজ করলে কীরকম হয় দেখি একটু, ধরেন এখানে ভ্যালু সেম কাজ করে কিন্তু এটা একটু আলাদা, তো কি আলাদা, আমি একটু যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই এবং রিফ্রেশ দিই, কারণ এখানে নাম চলে আসছে না,
কিন্তু এখন কোনো ইউজার যদি কিছু তার নাম লিখতে চায়, তাহলে হচ্ছে আপনার প্রথম যে নেম লেখা আছে এটাকে কাইটা দিতে হবে, তারপর লিখতে পারবে। এই যে নিচে যে ইমেল লেখা আছে না, এর মতো হবে না যে এখানে আপনি ইমেল লিখতে যাবেন সাথে সাথে নিচের ইমেল লেখা চলে যাবে। ভ্যালুটা হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে এটাকে ব্যাক স্পেস দিয়ে বা যেভাবে হোক রিমুভ করে তারপর হচ্ছে আপনার এখানে আপনার নাম লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রম ট্যাগ। আমরা হচ্ছে HTML এর দরকারি যত ধরনের ট্যাগ আছে আমরা শিখে ফেলেছি। আমাদের আসলে আর কোনো ট্যাগের দরকার আছে, কিন্তু আমরা আপাতত এতটুকু শিখলেই চলবে, আমাদের আর শিখতে হবে না। তো আমরা আরেকটু জিনিস শিখবো, সেটা হচ্ছে সিম্যান্টিক HTML। সিম্যান্টিক HTMLটা কি, এটা একটু যদি আসি, একজন ডেভেলপার বা একজন ডিজাইনার একটা ওয়েবসাইটকে আসলে কিভাবে দেখে, যদি এটা বুঝতে পারেন তাহলে হচ্ছে কি আপনি সিম্যান্টিক HTMLটা বুঝতে পারবেন। একজন ডেভেলপার একটা ওয়েবসাইটকে মূলত দেখে কয়েকটা সেকশনে, কয়েকটা ভাগে। যেমন এই যে আপনি উপরে প্রোগ্রামিং হিরো এবং কিছু মেনু টেনু দেখতেছেন, এই যে এগুলো হচ্ছে মেনু দেখতেছেন, এইটা একজন ডেভেলপার দেখে হচ্ছে হেডার হিসাবে, দেখে হেডার হিসাবে। এবং আপনি যদি নিচে যান ওয়েবসাইটে, একজন ডেভেলপার একটা ওয়েবসাইটের এই যে নিচের পার্টটুকু, এই যে এতটুকু উনি দেখে হচ্ছে কি ফুটার হিসাবে, বুঝতে পারছেন? তো একজন ডেভেলপার এই ওয়েবসাইটে আবার এতটুকু দেখে হচ্ছে একটা নেভিগেশন হিসেবে, অর্থাৎ মেনু বার, ন্যাব মেনু যেটাকে আমরা বলি নেভিগেশন বার হিসাবে। একজন ডেভেলপার এতটুকু দেখে একটা ডিভিশন হিসাবে, কি হিসাবে দেখে, একটা ডিভিশন হিসাবে দেখে। একজন ডেভেলপার এইটাকে একটা সেকশন, এটাকে কি এতটুকটাকে একটা, এই যে এতটুকটাকে একটা সেকশন হিসাবে দেখে, আবার পুরোটাকে একটা ডিভিশন হিসাবে দেখে, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা কি সিমেন্টিক HTML বলি। সিমেন্টিক HTMLটা মূলত আমরা দেখতে পাই না, কিন্তু আমরা হচ্ছে অনুভব করি। তো আমরা যদি ফুটার দেখলাম, ন্যাপ দেখলাম, ডিপ দেখলাম, সেকশন দেখলাম, তাই না? এবং এই যে এই সেকশনটাকে একটা ডেভেলপার দেখে হচ্ছে ডিভ হিসাবে, কি হিসাবে দেখে, ডিভ হিসাবে। আমি যদি আরেকটু ক্লিয়ার করি আপনাকে, ধরেন একজন ডেভেলপার যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে চায়, আমি যদি এটা কেটে দিই, কাটবে না, আচ্ছা কাটবে না, অথবা আমি যদি একটু ফর ইউ সলিউশনে যাই তাহলে বোঝাই তার একটু সুবিধা হবে। আচ্ছা দেখেন, এখানে একটা ওয়েবসাইট আপনি যখন ভিজিট করেন, ফেসবুক হোক যেখানেই হোক, একজন ডেভেলপার যখন ডিজাইন করে সে আসলে দেখে একটা ওয়েবসাইটকে এইভাবে, প্রথম যে সেকশনটা আছে, এই যে সেকশনটা, এটা একজন ডেভেলপার দেখে হচ্ছে হেডার হিসাবে, কি হিসাবে দেখে, হেডার হিসাবে। এবং এই সেকশনের ভিতরে এই যে সেকশনটা আছে, একজন ডেভেলপার এটাকে দেখে একটা মেনু হিসাবে বা নেভিগেশন হিসাবে, কি হিসাবে দেখে, নেভিগেশন হিসাবে। এবং একজন ডেভেলপার এই পুরো জিনিসটাকে, এই যে এতটুকু দেখতেছেন মার্ক করা, এই পুরো জিনিসটাকে দেখে হচ্ছে একটা সেকশন হিসাবে, হিসাবে দেখে সেকশন হিসাবে। এবং একটা ডেভেলপার এই যে একটা অংশ দেখতেছেন, এটাকে ওনারা দেখে হচ্ছে আর্টিকেল বা কন্টেন্ট হিসাবে, ঠিক আছে। তো তারপর একজন ডেভেলপার এই যে সেকশনটা আছে, এই পুরো সেকশনটাকে আবার ডিভ হিসাবে, অর্থাৎ ডিভিশন হিসাবেও দেখে। তাহলে আমরা যদি একটু এটাকে ভাগ করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে পাবো হেডার সেকশন, হেডার সেকশনের মধ্যে আমরা পাবো নেভিগেশন সেকশন, নেভিগেশন সেকশনের নিচে একটা সেকশন গেল, নেভিগেশন সেকশনের নিচে একটা ডিপ পাবো, অর্থাৎ ডিভিশন পাবো, একটা ডিভিশন। আবার যদি আমরা একটু নিচে যাই, এই যে পুরোটা, এই পুরোটা আবার একটা ডিভিশন। আপনি আবার এই নিচে যান, এই পুরোটা একটা ডিভিশন। তা এইগুলো হচ্ছে একটা ডেভেলপার এরকম হচ্ছে কি এইভাবে হচ্ছে দেখে। এবং এই নিচে যেটা দেখতেছেন, একজন ডেভেলপার মূলত এই নিচেরটাকে হচ্ছে দেখে হচ্ছে ফুটার হিসাবে, বুঝতে পারছেন? তো তো এই ছিল আমাদের HTML এর A to Z সব কিছু। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা সুন্দর করে ChatGPT যাইতে পারেন, অথবা লিখে সার্চ করেন W3 School,
স্কুল লিখে যদি HTML টিউটোরিয়াল লিখে যদি সার্চ করেন তাইলে ও সুন্দর করে আপনার এখানে HTML গুলো দেখাই দেবে। তো আপনাকে যেগুলো শেখাইছে আসলে মূলত HTML, এর বাইরে আসলে আপাতত কিছু শেখার দরকার হবে না। এতটুকু শিখলেই আপনি আপাতত এনাফ ডিজাইন করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।